গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ পর্ব ৬ এবং এটি শেষ পর্ব। তাহলে বলুন, আবরার ইতস্তত করে বলল, তোমার সঙ্গে কি মুহিব নামের কোনো ছেলের পরিচয় আছে? আমার দুঃসম্পর্কে এক ভাগ্নি 10 আগে এক দাদা কথা বলল। আবরার থেমে গেল। ওরও চুপ করে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবরার অস্বস্তির সঙ্গে বলল, আমি অবশ্য কিছুই মনে করি না, পরিচয় থাকাটাই স্বাভাবিক। ছেলেমেয়েরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছে, মেয়েদের সঙ্গে শুধু মেয়ে বন্ধু থাকবে, ছেলে বন্ধু থাকবে না, তা কি করে হয়? ওরও আবরারকে থামিয়ে দিয়ে বলল, আপনার ভাবনি ঠিকই বলেছে। মুহিব নামের একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। আবরার চুপ করে আছে। প্রসঙ্গতার তলায় সে নিজেই বিব্রত বোধ করছে। তবে ওর মতে বিব্রত বা অস্বস্তি বোধের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওরও বলল, আর কি কিছু জানতে চান? আবরার বলল, এই না না, কিছুই জানতে চাই না। যে সহপাঠী বন্ধুরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হইচই করছে, বন্ধুর মতো সম্পর্ক, এটা আমার কাছে খুব হেলদি বলে মনে হয়। ওরও, তুমি কখনো মনে করবে না যে বিয়ের পর আমি তোমাকে সবার কাছ থেকে আলাদা করে একটা ক্ষুদ্র গণ্ডিতে বন্দি করে ফেলব। মনের এইটুকু ঐদার্য আমার আছে। ওরও বলল, আমি আপনাকে একটা চিঠি লিখেছি। আপনার বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি আপনার সঙ্গে খুব সহজ ভঙ্গিতে কথা বললেও আমার এমন কিছু কথা আছে যা সহজভাবে বলতে পারছি না, এজন্যই চিঠি লিখেছিলাম। কোথায় সেই চিঠি? চিঠিটা আমার পছন্দ হয়নি, আবার নতুন করে লিখব। আজ রাতেই লিখব। কাল আপনাকে আমি নিজের হাতে দিয়ে আসব। বিষয়বস্তু কি জানতে পারি? কাল জানবেন। ওরও, কোনো সমস্যা আছে কি? ওরও ক্ষীণস্বরে বলল, আছে, সমস্যা আছে, বড় রকমের সমস্যা আছে। আবরার তাকিয়ে আছে, ওরও তাকিয়ে আছে। সবে সে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বৃষ্টি নামছে, বারান্দায় বাতি জ্বলছে বলেই বৃষ্টির ফোঁটা চোখে পড়ছে। আলো পরে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো চিকমিক করছে। অরুর কান্না পাচ্ছে। কান্না আটকে রাখতে কষ্ট হচ্ছে। মীরু এসে বলল, কি ব্যাপারে? দুজন চুপচাপ কেন? খাবার দেওয়া হয়েছে। আবরার লক্ষ্য করল অরুর হাতে আংটি নেই। এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে। হাতে আংটি নেই, অরু নিজেও কি এ ব্যাপারটাই গুরুত্ব দিচ্ছে? হাত আড়াল করার চেষ্টা করছে কেন? অরু খেতে বসল না, শুকনো মুখে বলল, আমার খিদে নেই। রাহেলা বলল, দুপুরেও তো খাসনি, কি ব্যাপার? জ্বর নাকি? না, জ্বর না। দেখি কাছে আয়। আশ্চর্য তো, জ্বর আছে তো। ওরও হাসতে হাসতে বলল, এত আশ্চর্য হবার কি আছে মা? মানুষের জ্বর হয় না? ওখানে জ্বর হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো? ডাক্তার সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করো। আবরার নিঃশব্দে খাবার খাচ্ছে। মীরু তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছে। ওদের খাবার টেবিলটা বেশ বড়। এত বড় টেবিলের এক কোনায় একজন মাত্র মানুষ খাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। রাহেলা বললেন, তোমাকে একা খেতে হচ্ছে, তুমি কিছু মনে করো না বাবা। অরুর বাবা এখন খাবেন না, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। আর মীরু সন্ধ্যাবেলা 2টা রুটি খায়, রাতে আর কিছু খায় না। আবরার বলল, আমার কিছু অসুবিধা হচ্ছে না, একা খেয়ে আমার অভ্যাস আছে, বাড়িতেও আমি একা খাই। মীরু বলল, আমি সন্ধ্যাবেলায় 2টা রুটি খাই কেন জানেন? আবিরের বাবার জন্য। সে চিঠিতে লিখেছে এদেশের মেয়েদের বেশিরভাগ পেটু, যা পায় গপ গপ করে খায়। বিয়ের পর এক একজন ফুলে কোলবালিশ হয়ে যায়। তুমি খাবার দাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, তোমার মোটার ধাত। অরু বলল, আপা চুপ করো তো, পুরো চিঠি মুখস্থ বলতে হবে না। এমনিতে আপার স্মরণ শক্তি খুব খারাপ, কিন্তু দুলাভাইয়ের প্রতিটা চিঠি দাড়ি কমা কাটাকুটি সহ মুখস্থ। আবরার হাসল। রাহেলাও হেসে ফেললেন। হাসি গোপন করার চেষ্টা করেও গোপন করতে পারলেন না।
মীরু কঠিন গলায় বলল, স্বামীর চিঠি মুখস্থ করা কি অপরাধ? না, অপরাধ না, তবে সেই চিঠি কবিতার মতো আবৃত্তি করে সবাইকে শোনান একটি শাস্তিযোগ্য অপরাধ। মীরুর মুখ থমথম করছে, হয়তো সে কেঁদে ফেলবে। রাহেলা পরিস্থিতি সামলানোর জন্য বললেন, মীরু, তে আবরারের জন্য 1 কাপ চা বানিয়ে আন। রাতে ভাত খাবার পর তুমি কি চা খাও বাবা? খাই না, তবে আজ খাবো। বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা লাগছে। অরু বলল, মা, আমি আর বসে থাকতে পারছি না। তুমি তোমার গেস্টকে যত্ন করে চা খাওয়াও, আমি আমার ঘরে যাচ্ছি। শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে খুব ভালো মতো জ্বর আসছে। মুহিবের অবস্থা মনে হয় খারাপ। একজন ডাক্তার ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে ছুটে বের হলেন, 2 জন ডাক্তার নিয়ে ফেললেন। জেবা চুপচাপ দাঁড়িয়ে আছে, কাউকে কিছু জিজ্ঞাসাও করছেন না। বজলু এসে বলল, আপা, ঘরে গিয়ে বসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। জেবা একটু সরে দাঁড়ালো, বৃষ্টির ছাটে শাড়ির অনেকখানি ভিজেছে, খেয়ালই হয়নি। শীত লাগছে আপা? একটু লাগছে। তোমার স্ত্রী কোথায়? ওকে ওর ভাইয়ের বাসায় রেখে এসেছি, খুব কান্নাকাটি করছিল। ভালো করেছ, সবাই মিলে কষ্ট করার কোনো মানে হয় না। আপা, আপনি কিছু খেয়েছেন? না। তোমরা খেয়েছ? জি, লিয়াকত টিফিন ক্যারিয়ারে বাসা থেকে খাবার এনেছিল। এমন খিদে লেগেছিল। খিদে লাগাই স্বাভাবিক, ক্রাইসিসের সময় খিদে পায়। লিয়াকত চাও এনেছে, আপনাকে একটু চা দেব আপা? জেবা স্বাভাবিক গলায় বলল, দাও। বুঝলো খুব অবাক হচ্ছে, কি শক্ত মেয়ে, কত সহজভাবে সমস্যা গ্রহণ করেছে, এখন পর্যন্ত একবারও কাঁদেনি। বুঝলো, জি আপা। মৃত্যু দেখে আমার অভ্যাস আছে। মা মারা গেলেন, বাবা মারা গেলেন। আমার ছোট একটা বোন ছিল রেবা, সেও মারা গেলেন। রাত 3 জনই সারা রাত মৃত্যু যন্ত্রণা ভোগ করে ভোরবেলা মারা গেল। সবার প্রথমে মারা গেলেন মা। মার মৃত্যুতে কেঁদেছিলাম, তারপর আর কাঁদিনি, কান্না আসেনি। জেবা চায়ের কাপে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে, তার মুখ দেখে মনে হচ্ছে চাটা ভালো লাগছে। আমার কি মনে হয় জানো বুঝলো, আমার মনে হয় বাবা মা মৃত্যুর পর পরকালে একটা সংসার পেতেছেন। একে একে আমাদের সব ভাই বোনদের নিয়ে যাচ্ছেন। সবার আগে নিলেন রেবাকে। রেবা ছিল বাবা মার খুব পছন্দের মেয়ে, এখন অপেক্ষা করছেন মুহিবের জন্য। এসব আলোচনা থাক আপা। কেন, তোমার কি শুনতে খারাপ লাগছে? আমার বলতে কিন্তু খারাপ লাগছে না। রেবার মৃত্যুর সময় কি হলো শোনো। খুব কষ্ট পাচ্ছিল। রাত 2টার সময় হঠাৎ করে যেন তার কষ্ট কমে গেল, স্বাভাবিকভাবে শ্বাস নিতে লাগলো। আমি তার মাথার কাছে এসে বসে আছি, সে হঠাৎ শক্ত করে আমার দুহাত ধরে উত্তেজিত গলায় বলল, আপা দেখ দেখ, আম্মু এসেছে আম্মু। সে আঙুল দিয়ে দরজার দিকে দেখাতে লাগলো। জেবা চায়ের কাপ বজলুর দিকে বাড়ি দিয়ে বলল, আমাকে আরেকটু চা দাও। আপনি টুলটায় বসুন। জেবা বসতে বসতে বলল, আমার কি ধারণা জানো বুঝলো, আমার ধারণা আজও বাবা মা রেবা এসেছেন, তারা মহিবের খাটের পাশে বসে আছে। এসব আলোচনা থাক আপা। আচ্ছা থাক। বুঝলো, একটা কথা বলো, মহিব তো তোমার অনেক দিনের বন্ধু। জি। আমার সম্পর্কে নিশ্চয়ই সে তোমাকে অনেক কিছু বলতো। কি বলতো বলো তো? সব সময় বলতো, এই পৃথিবীতে আপনার মতো ভালো মেয়ে অতীতে কখনো জন্মায়নি, বর্তমানে নেই, ভবিষ্যতেও জন্মাবে না। জেবা চোখে পানি এসে গেল, সে চোখ মুছতে মুছতে বলল, আমি জানতাম সেই কথাই বলবে, তবু তোমার কাছে শুনতে চেয়েছি, ভালোই করেছি। অনেকক্ষণ ধরে কাঁদতে চাচ্ছিলাম, কাঁদতে পারছিলাম না, এখন পারছি। তুমি ভাগ্য বিশ্বাস করো বুঝলো। বজলু কিছু বললে না। জেবা বলল, আমি বিশ্বাস করি। এত বড় অ্যাক্সিডেন্ট হলো, এতগুলা মানুষ গাড়িতে, কারো কিছু হলো না, মারা যাচ্ছে শুধু একজন, সে একজন মাত্র। একদিন আগে তার বিয়ে হয়েছে, মৃত্যুটা 2টো দিন আগে কেন হলো না বলো না?
ওর মৃত্যুর পর কি হবে জানো? চারদিক থেকে শুধু সান্ত্বনার বাণী শুনব, সুন্দর সুন্দর সব বাণী, চমৎকার কথা। ইহকাল কিছু না, ইহকাল হচ্ছে মায়া, আসল হচ্ছে পরকাল, প্রকৃতির নিয়ম কানুন, মানুষের বোঝার উপায় নেই। কি কি কথা শুনবো আমি তোমাকে লিখে লিখে দিতে পারি, আগেও 3 বার শুনেছি। জেবা হয়তো আরো কিছুক্ষণ কথা বলতো, কথা থামিয়ে দিল। ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে 2জন ডাক্তার বেরোচ্ছেন, দুজনের মুখই জ্যোতিহীন। তাদের মুখের দিকে তাকিয়ে পরিষ্কার বলে দেওয়া যায়, মৃত্যুর সঙ্গে যুদ্ধে এরা পরিচিত। জেবা উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওকে দেখে আসি। নার্স ছাড়াও একজন ডাক্তার মুহিবের পাশে আছেন। জেবা পায়ের কাছে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, ওর নিঃশ্বাসে এরকম শব্দ হচ্ছে কেন? ডাক্তার সাহেব, ওর কি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে? ডাক্তার সাহেব কিছু বললেন না। জেবা বের হয়ে এলো। শফিকুর রহমান সাহেব এসেছেন, বাবার হাত ধরে প্রিয়দর্শিনী দাঁড়িয়ে আছে। দুজনে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। জেবা তাদের দেখল, কিছু বলল না। শফিকুর রহমান সাহেব বললেন, প্রিয়দর্শিনী তার মামাকে দেখার জন্য খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে এসেছি। শফিকুর রহমান সাহেব বললেন, তার মেয়েকে এই প্রথম প্রিয়দর্শিনী নামে। নাম উচ্চারণ করলেন খুব সুন্দর করে। জেবা বলল, তোমার মামাকে এখন দেখলে তোমার ভালো লাগবে না মা, না দেখাই ভালো। প্রিয়দর্শিনী কঠিন স্বরে বলল, আমি দেখব, এসো আমার সামনে, আমি একা যাব। প্রিয়দর্শিনী ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। ইনসেন্টিভ কেয়ার ইউনিটের দরজায় হাত রেখে মিষ্টি রিনরিনে গলায় বলল, আমি কি 2 মিনিটের জন্য ভিতরে আসতে পারি? শফিকুর রহমান ভয়ঙ্কর অস্বস্তি বোধ করছেন। স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতেও পারছেন না। স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, জেবা, ওর অবস্থা কেমন? জেবা বলল, অবস্থা ভালো না, ডাক্তাররা কিছু বলছেন না, কিন্তু আমি বুঝতে পারছি ওর গলা দিয়ে খড়খড় শব্দ হচ্ছে। প্রিয়দর্শিনী একা একা গিয়েছে, ও ভয় পাবে। শফিকুর রহমান বললেন, ও শক্ত মেয়ে, এতটুকু ভয় পাবে না। আরেকটা কথা জেবা, তুমি নাকি চাও যে মেয়েটার সঙ্গে মুহিবের বিয়ে হয়েছে তাকে এখানে নিয়ে আসতে? হ্যাঁ, সেটা কি ঠিক হবে জেবা? এ ভয়ঙ্কর ঘটনাটা মেয়ের আড়ালে হওয়া কি ভালো না? মেয়েটাকে তো নতুন একটা জীবন শুরু করতে হবে। তাকে যদি এখন নিয়ে আসো তাহলে নতুন করে জীবন শুরু করা তার জন্য সহজ হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো, যদি কেউ কোনোদিন না জানে যে মেয়েটার বিয়ে হয়েছিল। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বললাম জেবা, লিভার অ্যালোন। জেবা বলল, তুমি মুহিবের দিকটা দেখবে না? তুমি কি মনে করো না মৃত্যুর সময় স্ত্রীকে পাশে পাবার অধিকার তার আছে? শফিকুর রহমান জবাব দিলেন না। কোনো জবাব তার মাথায় এলো না। ওরও জেগেই ছিল। সে জানত আবার যাবার আগে তার ঘরে একবার উকি দিবে, জ্বর কেমন জানতে চাইবে, কপালে হাত রেখে উত্তাপ দেখবে। সেটাই তো স্বাভাবিক। যা স্বাভাবিক আবরার তা করল না, জ্বর দেখতে চাইল না। লাজুক মুখে বলল, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ আমার জন্মদিন, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বেড়াতে যাব। অরু বলল, আগে বললেন না কেন? বললেই হতো কোথাও বেড়াতে যেতাম। লজ্জা লাগলো। তখন লজ্জা লাগলো, আর এখন লাগছে না কেন? আবরার বলল, বুঝতে পারছি না, একটু বসি তোমার ঘরে। বসো। মিরু এসে বলল, অরু তোর টেলিফোন। অরু বলল, কে? জানি না কে, একজন মহিলা। বললাম তোর অসুখ, শুয়ে আছিস, তারপরেও চাচ্ছেন খুব নাকি জরুরি। অরু উঠে দাঁড়ালো, আবরারকে বলল, আপনি কিন্তু নড়বেন না, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কে? আমাকে তুমি চিনবে না, আমার নাম জেবা, আমি মুহিবের বড় বোন। ওর হকচকিয়ে গিয়ে বলল, সালাম আলাইকুম আপা। তুমি কি এক্ষুনি এই মুহূর্তে আসতে পারবে? কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কি ব্যাপার আপা? মুহিব অ্যাক্সিডেন্ট করেছে। অনেকক্ষণ চুপ থাকার পর অরু বলল, ওর কি জ্ঞান আছে? না, জ্ঞান নেই। অরু ক্ষীণস্বরে প্রায় অস্পষ্টভাবে বলল, ওর অবস্থা খুব খারাপ, তাই না আপা? হ্যাঁ। আমি কি আসবো তোমাকে নিতে?
আপনাকে আসতে হবে না। জামিল সাহেব শোবার আয়োজন করেছিলেন। ওরও এসে দরজা ধরে দাঁড়ালো। জামিল সাহেব বললেন, কি হয়েছে মা? ওরও ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি একা যেতে পারবো না, আমি কিছুতেই একা যেতে পারবো না। ওরও হাঁটু গেড়ে মহিবের পাশে বসে আছে। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে চাপা গলায় বলল, ডাক্তার সাহেব, আমি কি ওর হাত একটু ধরতে পারি? বৃদ্ধ ডাক্তার কোমল গলায় বললেন, অবশ্যই পারো মা, অবশ্যই পারো। আমি যদি ওকে কোনো কথা বলি তাহলে ও কি শুনবে? জানি না মা, কোমার ভিতর আছে, তবে মস্তিষ্ক সচল, শুনতেও পারে। মৃত্যু এবং জীবনের মাঝামাঝি জায়গাটা খুব রহস্যময়। আমরা ডাক্তাররা এই জায়গা সম্পর্কে তেমন কোনো কিছু জানি না। ডাক্তার সাহেব, আমি ওকে একটা কথা বলবো, আপনি কি কিছুক্ষণের জন্য আমাকে ওর পাশে থাকতে দিবেন? ডাক্তার সাহেব ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরে ওরও একা। ছোট্ট ঘরটাকে তার সমুদ্রের মতো বড় মনে হচ্ছে। মহিবের বিছানায় সাদা চাদরের জন্য বিছানাটাকে মনে হচ্ছে সমুদ্রের ফেনা। সেই ফেনা অবিকল ঢেউয়ের মতো দুলছে। ওর দুহাতে মহিবের ডান হাত ধরে আছে। সে খুব স্পষ্ট করে ডাকল, এই, তুমি তাকাও, তোমাকে তাকাতেই হবে। আমি সবকিছুর বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। আমি তোমাকে চলে যেতে দিব না, তোমাকে তাকাতেই হবে, তাকাতেই হবে। 25 বছর পরের কথা। অরুর বড় মেয়ে রুচিরার আজ বিয়ে। বিরাট আয়োজন। ছাদে প্যান্ডেল হয়েছে। 500 মতো মানুষ দাওয়াত করা হয়েছিল। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে হাজারের ওপর দাওয়াতি মেহমান এসে পড়েছে। সমস্যা হচ্ছে আকাশের অবস্থা ভালো না। সারাদিন ঝকঝকে রোদ গিয়েছে। সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অরুর স্বামী আবরার সাহেব চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। খাওয়া কম পড়ে গেলে সমস্যা হবে। হোটেলে লোক পাঠিয়েছেন, খবর দিয়ে রাখা, প্রয়োজনে যাতে খাবার চলে আসে। কিছু মেহমান খাইয়ে দিলে ভিড় পাতলা হতো। খাওয়ানো যাচ্ছে না, কারণ বর এখনো আসেনি, বড় দেরি করছে। সন্ধ্যা 7টার সময় চলে আসার কথা, এখন বাজছে 8টা। আকাশের অবস্থা আরো খারাপ করেছে। বৈশাখ মাস, ঝড় বৃষ্টির কাল। তেরপল দেওয়া আছে, ভারী বর্ষণ হলে তেরপলে কাজ হবে বলে মনে হয় না। এই নিয়েও আবরার সাহেব দুশ্চিন্তা করছেন। তার প্রেসারের সমস্যা আছে। সামান্য দুশ্চিন্তাতেও তার প্রেসার বেড়ে যায়। বর আসতে তো এত দেরি হবার কথা নয়, এত দেরি হচ্ছে কেন? বর এলো রাত 8:30টায়। অরুর মেজ মেয়ে কান্তা ছুটে এসে তার মাকে বলল, বর এসেছে মা, কি কুৎসিত রুচি, দেখলে তুমি বমি করে দিবে। কটকটে হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। গরম খুব, এজন্য নাকি আচকান পরেনি। পাঞ্জাবি দেখে আমার সব বন্ধুরা হাসাহাসি করছে। ওরও হাতের কাজ ফেলে বর দেখতে গেলেন। বরের মুখের দিকে তাকালেন না। তাকে রইলেন কটকটে হলুদ রঙের পাঞ্জাবির দিকে। তার গা ঝিমঝিম করতে লাগল। কান্তা বলল, কি হয়েছে মা, এরকম করছো কেন? তিনি অস্পষ্ট স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে না মা, আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দে তো। বিয়েবাড়ির আনন্দ কোলাহল থেকে তিনি দূরে সরে গেলেন। ঘর অন্ধকার করে শুয়ে রইলেন চুপচাপ। আবরার সাহেব খবর শুনে স্ত্রীর পাশে এসে বসলেন। হাত রাখলেন মাথায়। অরু বললেন, হাজারো কাজের সময় তুমি এখানে বসে আছো কেন? আমি ভালো আছি, আমার মাথাটা কেন জানি একটু ঘুরে উঠল। আবরার সাহেব বললেন, কোনো অসুবিধা নেই, আমি না গেলে কাজ আটকে থাকবে না। ঝড় বৃষ্টি হচ্ছে, তেরপল নাকি ঝড়ে উড়ে গেছে। তুমি খোঁজ খবর করবে না? খোঁজ খবর করবার লোক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো। এত সব সমস্যা, তুমি বসে আছো আমার ঘরে, লোকে হাসাহাসি করবে তো। করুক হাসাহাসি। রাত 1টার মতো বাজে। বিয়েবাড়ি মোটামুটি শান্ত হয়েছে। বরযাত্রীরা চলে গেছে। শুধু বর আর তার কিছু বন্ধুবান্ধব রয়ে গেছে। এ বাড়িতে বাসর হবে।
অল্পবয়স্ক মেয়েদের উৎসাহের সীমা নেই। তারা কারণে অকারণে চিৎকার ছুটোছুটি করছে। কান্তার উৎসাহই সবচেয়ে বেশি, যেন বাসরের যাবতীয় খুঁটিনাটি সংবাদ চারদিকে ছড়িয়ে দেবার পুরো দায়িত্ব তার উপর। তার 12 বছরের জীবনে এমন উত্তেজনার মুহূর্ত আসেনি। সে ছুটতে ছুটতে মার ঘরে এসে ঢুকল। হাঁপাতে হাঁপাতে বলল, এখন খুব মজা হচ্ছে মা। আপা করেছি কি জানো, দুলাভাইয়ের পাঞ্জাবিতে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। বনফায়ার হবে, সবার সামনে আগুন দিয়ে পোড়ানো হবে। ওর চোখে জল চলে এসেছে। তিনি সেই জল সামলাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আজ তার মেয়ের বিয়ে, এমন আনন্দের দিনে কি চোখের জল ফেলতে আছে? গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ পর্ব ৬, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।